ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওদের তো আর ঘুষ দিয়ে বশ করা যায় না। তার দিকে কিন্তু পাকিস্তান এখন মানে কঠিন ঝামেলা। আপনি কি আপনার ঘরের দরজায় আগুন লাগা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন? আগে তো নিভাবো। আগে থেকেই আপনি সেফ কাস্টডি। তো সাদ্দাম হোসেনের মাইর খেয়ে ইরানের আশ্রয় ছিল। ইরানে তারা থেকেছে, ইরানের রাষ্ট্রীয় আতিথেয়তা নিয়েছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি বরাবরের মতো আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শোর অগণিত দর্শক শ্রোতা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, এবং আমাদের স্টুডিওর কলা কৌশলের পক্ষ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা। আতিক ভাই, আমরা একটু দর্শকদের অনেক নালিশ রয়েছে, আমরা তাদের কমেন্ট পড়ছি না, তো আজকে শুরুতে ওনাদের কমেন্টটা পড়ে দিই, তারপর আমরা মূল অনুষ্ঠানে যাই। ঠিক আছে। শেখ ফজলুল ভাই লিখছেন, ইন্ডিয়া থেকে দেখছি আতিকদার আলোচনা খুব মনোমুগ্ধকর। আপনি ধন্যবাদ জানিয়ে দেন। ধন্যবাদ আপনাকে মনোযোগ দিয়ে দেখার জন্য। এমডি শাহিন লিখছেন, আসসালামু আলাইকুম, আমি বাহরাইন থেকে বলছি। ভাই, বাহরাইন নিয়ে কিছু বললেন, আমরা সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবো? আতিক ভাই। বাহরাইন, জি, আসলে বাহরাইন একটি খুবই স্পর্শকাতর জায়গা এখন মধ্যপ্রাচ্যের। একদিকে যেমন এখানে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে, আবার এখানে ছিল তাদের যে খুব স্পর্শকাতর স্যাটেলাইট, যেটা দিয়ে সে 4-5 হাজার কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করতে পারত। এইটাকে ইরান দুইবারই গত 40 দিন বিরতির পর আবার এই হামলায় এখানকার সব স্থাপনা ধ্বংস করে দিয়েছে, যেগুলো স্পর্শকাতর। সৈন্যদের ওই ঘুমানোর জায়গাটাকে এগুলাতে কিছু করে নাই। আর অপরদিকে বাহরাইনের সাথে সৌদি আরবের একটা সেতু আছে সংযোগকারী, যেটা দিয়ে সৌদি আরব প্রায় এখানে সামরিক যানটান পাঠাইতো বাহরাইনের বিদ্রোহ দমনে। এবং আপনারা একটা জানেন যে বাহরাইন হলো মোটামুটি শতভাগ শিয়া অধ্যুষিত একটা দেশ। তো এই কারণে এটি মার্কিনীদের কাছে স্পর্শকাতর, আরবদের কাছেও, আবার ইরানের কাছে। তো আপনারা যেহেতু এখানে আছেন, মধ্যপ্রাচ্যের যে দেশেই থাকেন, মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার, আপনারা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। সরকারি স্থাপনা, ক্যান্টনমেন্ট, এইসব স্থাপনা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। এটাই পরামর্শ। এছাড়া বাকি সব আল্লাহর হাতে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এমডি আলম লিখছেন, এক্সেলেন্ট ডিসকাশন। উনি পাবনা থেকে দেখছেন, ধন্যবাদ। আনোয়ার হোসেন লিখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজিম মোহাম্মদ লিখছেন, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে দেখছি, আপনাদের আলোচনা দেখে প্রাণটা জুড়ে যায়। ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাকে ধন্যবাদ। আব্দুল সালাম লিখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে আতিক ভাইকে অনেক ধন্যবাদ, ওমান মাস্কাট থেকে। ধন্যবাদ, আপনারা আমাদের রেগুলার দর্শক। এবং ফেসবুকে অনেকে আমাদের আরো দেখেন। এতক্ষণ আমি ইউটিউব যে কমেন্টগুলো পড়ছিলাম, ফেসবুক কমেন্টে অনেক আসছে, কিন্তু আমি 2-3টা পড়ছি, সময় আমাদের নাই। তেমন জাহান আইডি থেকে একজন লিখছেন, মানে আমাদের লাভ রিয়াক্ট দিয়েছেন। মুজিবুর রহমান আমাদের লাভ রিয়াক্ট দিয়েছেন। এমডি আমিরুল ইসলাম আমাদের লাভ রিয়াক্ট দিয়েছেন। তো আমরা একটু মধ্যপ্রাচ্য সরাসরি চলে যাই। আমাদের হাতে সময় কম, আতিক ভাই সুন্দর করে অল্প অল্প করে বিশ্লেষণ করে দেবে। প্রথমে আমরা ট্রাম্প আবার বেশ কিছু কথা বলেছেন এক সাক্ষাৎকারে এবং টুইটে, গতকাল রাত থেকে আজকে পর্যন্ত। কি বলেছেন? মাঝখানে একটা ছোট আমরা একটু দুঃখজনক সংবাদ দিয়ে নেই। দক্ষিণ আফ্রিকার যে কুইন্সটাউনে, সেইখানে একটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে এবং সেইখানে 6 জন বাংলাদেশি প্রাথমিকভাবে মারা গেছে বলে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ দিয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের মৃত্যুর হারটা খুব বেশি আর কি। হতাহতে হয় আগুনে লেগে মরে, নাইলে গোলাগুলিতে বা রোড অ্যাক্সিডেন্টে বাঙালিতে লাগে, আবার কালোদের সাথে বাঙালিদের লাগে, এইটা একটা। আর ঘণ্টাখানেক আগে জাপানের কুইসোতে 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এইটাও খুব মারাত্মক, কারণ আমাদের এই আশেপাশের দেশগুলোতে ইদানিং খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এবং আমাদের বঙ্গোপসাগরেও গত কিছুদিন আগে হয়ে গেল। তো এগুলো ভবিষ্যতে আমাদের জন্য মারাত্মক। যাক, তো ইরানের ব্যাপারে, ইরানে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন যে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি বলেছেন অত্যন্ত গভীর আলোচনা চলছে এবং এটা কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি খুব দ্রুত হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত। এবং ইনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতাকারীদের অনুরোধেই তিনি গত শুক্রবার মানে 24শে জুলাই ইরানের উপর নির্ধারিত হামলা স্থগিত করেছিলেন। মধ্যস্থতাকারীরা তাকে পরিষ্কার ভাষায় অনুরোধ করেছিলেন যেন তিনি এই মুহূর্তে হামলা না চালান। কূটনৈতিক আলোচনার জন্য তিনি ঠিক কতদিন সময় দিতে প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, এই জন্য খুব বেশি সময় দেওয়া হবে না, হয় খুব দ্রুত এর একটি সুরাহা, নতুবা কোনো আলোচনাই টিকবে না বলে তিনি মন্তব্য করেন। আর এইদিকে ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই, ইনি বলেছেন তৃতীয়বারের মতো ট্রাম্প বিশ্বাসযোগ্যতা
বিশ্বাসঘাতকতা করেছে কূটনৈতিক আলোচনায়। আচ্ছা। তো এইটা গেল এক। তো ট্রাম্প ওই যে আবার ওই ৪০ দিনের যুদ্ধে যেমন করতো যে ছুটির আগের দিন যুদ্ধ একটু ঢিমে চালে দিত। ছুটির পরের দিন যাতে তেলের দাম কমে। ঠিক এখনো একই প্রসেসে আবার আগাচ্ছে। আগের চক্রই। ওই যে ছুটির আগের দিন বলছে যে একটু যুদ্ধ যার ফলে তেলের দাম কিছুটা কমেছে। হ্যাঁ? অ্যা তো এই তাও অবস্থায় তো আপনার $৯৮। হ্যাঁ। কম তো না। না এখন ৯৮ থেকে একটু কমে এসেছে। ৯০ এর নিচে চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ। ৮৭.৭৭ তো ডলার। গতকাল দিনের শেষে মিশিগানে এক নির্বাচনী প্রচারণায় ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, "ওদের তো আর ঘুষ দিয়ে বশ করা যায় না।" তার তার মানে মানে হলো ইরান সারা পৃথিবীতে আমেরিকা, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ঘুষ দিয়ে বেড়ায়। এটা স্বীকৃতি দিল। তারপরে ওদের হারাতে হবে আর আমরা ওদের একদম গুঁড়িয়ে দেব। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এই মুহূর্তে অবশ্য বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশেই আলোচনা চলছে। তো ইরান নিজে থেকে আবার ওদিকে ইরানের যে মুখপাত্র ইসমাইল বাকাই পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সাংবাদিকরা সংবাদ সম্মেলনে প্রশ্ন করল যে ইরান কি নিজে থেকে আলোচনার অনুরোধ পাঠিয়েছে? এমন সংবাদকে তিনি বানোয়াট গল্প বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন নিজে থেকে এমন মিনতি করা আমাদের রক্তেই মুক্তেই নাই। নেই। এবং এটার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ইরাকের প্রধানমন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করায়া এনেই ইরানে পাঠাইলো। ইরান তার বক্তব্য নাকচ করে দিল এবং সে ১ম এ প্রস্তাব দিয়েছিল যে ইরানের বর্তমান রাহবার মোস্তাফা খামেনির সাথে সাক্ষাৎ করবে। ওটা সে ইরানে পৌঁছার আগেই ডিলিট করে দেওয়া হয়েছে যে এটা হবে না। আর ইরানে এসে সে যখন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসছে সেইখানেও সকল কিছু বলছে যে না আমেরিকা বিষয়ক কোনো আলোচনায় তুমি ইউ আর নট ফিট। এবং এটাই বোঝা যাচ্ছে যে আমেরিকা যে হাত পায়ে ধরছে। আমেরিকা হাত পায়ে ধরে পাকিস্তানকে পাঠিয়েছে চীনের কাছে যে ইরান তো চীনের কথা মানে। নাহলে পাকিস্তান তো ইরানের সাথেই রেগুলার কথাবার্তা বলে। তো চীনে কেন গেল? যেমন এর আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গেছিল। সেটাকে আমরা ভাবছিলাম বুঝি আলোচনা না। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছিল। পাকিস্তান ইরান যে রেল সংযোগ সেইটা চালু করার জন্য সব রেডি হয়ে গেছে। দিনক্ষণ ঠিক করার জন্য তারা আচ্ছা। আলোচনায় গিয়েছিল। সেটা যুদ্ধের আলোচনা ছিল না। যদিও অফ দ্য রেকর্ড এ কিছু মেসেজ সেখানেও পাঠানো হয়েছিল। তো এখন পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মনির সে ডাবল বিপদে আছে। সে তার দেশের ভিতরে বালুচদের ঝামেলা। সমস্যা। অপরদিকে আজাদ কাশ্মীরের লোকজনও তাদের উপর নির্যাতনের বিষয়ে মুখ খুলতে শুরু করেছে এবং তারা রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছে। কোথায়? তাদের সেনাবাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো এখন উনি কি দেশ সামলাবেন না আমেরিকার সাথে ইরানের আরেক আলোচনায় শত্রুর কথা তো নেতৃত্ব দিবেন? বললেনই না। ভারতও বসে আছে। ভারত তো আছেই একদম বালুচিস্তান সাথে নিয়ে। নিয়ে। হ্যাঁ, তো ভারতের সাথে আবার পানি বিষয়ক পানি সমস্যা। তো এটাই, একই হ্যাঁ। সাথে সে আবার ওইদিকে আফগানদের সাথে হ্যাঁ, তাদের ঝামেলা। এখন যৌথ মানে ৪ দিকে কিন্তু পাকিস্তান এখন মানে কঠিন ঝামেলার। যার ফলে এই মুহূর্তে চীনের বিনিয়োগ আছে বালুচিস্তানে বন্দর-টন্দর সব মিলিয়ে প্রায় কয়েক বিলিয়ন মানে কেউ বলছে ৩২ বিলিয়ন কেউ আরো বেশি। ম্যাসিভ হ্যাঁ, একটা। তো চীনের যেহেতু ম্যাসিভ বিনিয়োগ আছে চীন হয়তো এখানে একটা রক্ষা করার চেষ্টা করবে। আর চীন স্বাভাবিকভাবে আমরা জানি চীন উভয় পক্ষের সাথে সংযোগ রক্ষা করে। অনেকে বলতেছে যে আসলে বালুচরা তো খুব সংগঠিত বিক্ষোভ না এইটা সেইটা। তো আমরা যদি এটা উল্লেখ করতে চাই বাংলাদেশের সাথে ৭১ সালে যে পাকিস্তানের ঘটনা তখনও কিন্তু আমরা ডিসেম্বরে স্বাধীন হয়েছি। মার্চে যুদ্ধ শুরু করেছি। তার আগেও কিন্তু এরকম বিচ্ছিন্ন ঘটনাই ছিল ছিল কিন্তু। সবাই কিন্তু বলতো। ঘটনাটা যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় এবং আন্তর্জাতিক রূপ লাভ করে তখন কিন্তু এবং জনগণের মধ্যে ঐক্য চলে আসে তখন কিন্তু এটার তো থামানো যায়। পাকিস্তান কিন্তু ইতিমধ্যেও বেলুচিস্তানে ৩-৪ বার খুব শক্ত হাতে বিদ্রোহ দমন করেছে। এখন এইবারও হয়তো তারা সেটা ভাবছে। এখন দেখা যাক সামনে কি হয়। তো এই যে আমরা যেটা পাকিস্তানকে আনছিলাম যে আমেরিকার পক্ষ থেকে সেও কিন্তু আবার দুতিয়ালি করতে চীনকে ধরেছে ভাই একটু ইরানকে রাজি করাও। তার মানে এখন ওই আমেরিকার বক্তব্য কিন্তু বাগাড়ম্বরে পরিণত হয়েছে। সেই কিন্তু বারবার বারবার করতেছে। রিকোয়েস্ট করছে। হ্যাঁ, আচ্ছা আতিফ ভাই, একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আমরা এইবারের হামলায় দেখছি যে ইরাক তারপরে শুরু হচ্ছে আপনার বাহরাইন, জর্ডান। তা বাহরাইন, জর্ডান তো আপনি বলছেন এই যে ইরাকে কুর্দি একটা ফ্যাক্টর হয়ে আসছে। অনেকে বলা করছে কুর্দিদের দিয়ে স্থল বাহিনী এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র করাতে পারে এই ধরনের একটা পরিকল্পনা ইরানের কানে গেছে। এজন্য ইরান হ্যাঁ স্বাভাবিকভাবেই মানে অনেকে বলছিল যে সিরিয়ায় যে জঙ্গিবাদী গোষ্ঠী সেইখানে ইরান কেন আগ বাড়িয়ে গিয়ে হামলা করল। হ্যাঁ। আপনি কি আপনার ঘরের দরজায় আগুন লাগা পর্যন্ত আপনি না, অপেক্ষা আগে করবেন? তো নির্ভর করবে। আগে থেকেই আপনি সেফ কাস্টডি। তো ইরানের কাছেও তো এই এলাকার গোয়েন্দা প্রতিবেদন আছে এবং এখন যারা ক্ষমতায় আসছে, এরা কিন্তু সব একসময় সাদ্দাম হোসেনের মাইর খেয়ে ইরানের আশ্রয় ছিল। ইরানে তারা থেকেছে, ইরানের রাষ্ট্রীয় আতিথেয়তা নিয়েছে। তো এই কুর্দিরা হলো গাদ্দার একটা জাতি এবং ঠিক ভারতের বিহারীদেরকে যেমন বলা হয় এদের মতোই বিহারি কুর্দি এদের মিল আছে। এই কুর্দিরা যেখানে খাইলো তাদের বিরুদ্ধেই এখন আবার অস্ত্র ধরতেছে। তো এইটা কেমন তাদের রীতি। তো এই কুর্দিদের ব্যাপারে ইরান খুবই সচেতন এবং এই কারণেই সেইখানে এবং
কুর্দিদের ব্যাপারে টার্কিও সচেতন, জি জি কারণ তুরস্কেও তারা প্রবলেম, এই কারণে তুরস্ক কিন্তু অলরেডি আগ বাড়িয়ে ইরাকের কুর্দিস্তান এলাকায় ঢুকে গেছে, তার সেনাবাহিনীর ওখানে ঘাঁটি আছে। জি তুরস্ক কিন্তু নিয়মিত হুমকি দেখলে এগুলোর মারপিট শুরু করে দেয়। তো ইরান এখন যখন দেখেছে যে কুর্দি এলাকায় মার্কিন ঘাঁটি তৈরি হয়েছে এবং মার্কিনিরা এখানে নিয়মিত আসা যাওয়া করছে তাদের কমান্ড সেন্টারগুলোতে, জি এই কারণে ইরানও কিন্তু আগ বাড়িয়ে সেই এলাকায় ধরেন আপনার গিয়ে হামলা চালাচ্ছে এবং এই হামলার ফলে এটা তো ইরান থেকে হামলা হচ্ছে না, হ্যাঁ ইরান থেকে তো হচ্ছে না, ইরান থেকেই হচ্ছে, ইরান থেকে হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো ইরান থেকে সেই কুর্দি এলাকায় গতকাল রাতেও আমরা ইরাকের ইরবিল, সুলেমানিয়া, তারপরে দহুক, এই ৩টা এলাকায় কুর্দি সদর দফতরে ড্রোন হামলা চালাচ্ছে, যার ফলে ওই এলাকায় যুদ্ধ সাইরেন বেজে ওঠে, মানুষজন সতর্ক হয় এবং মার্কিন জোটের যুদ্ধ বিমানগুলো ইরানি ড্রোনকে ঠেকাতে আকাশে উড়ে। আচ্ছা তো সেইখানে কিন্তু তাদের এইসব অনেক স্টেশনগুলো তারা ধ্বংস করে দিয়েছে এবং কন্টিনিউ হামলা অব্যাহত আছে। তেলের দামে তো একটু ধস নেমেছে, যে আবার এটা নেমে ৯০ এর নিচে। আপনার ব্রেন্ট ক্রুড যেটা, এটা ৮৭.৭৭ মানে $৮৮ ঘরে আছে। আর WTI মার্কিন ক্রুড অয়েল সেটা $৮১.৯৮ আছে। তো এইটা ওই যে আপনার আগের সেই খেলার মতো। আর এই যে এটা তো বললামই যে কুর্দি শাসিত এলাকা এরবিল-টেরবিল এগুলাতে হামলা করেছে ইরান এবং এই সীমান্তে কিন্তু ইরানের প্রচুর কুর্দিস্তান, যে ইরাকের ওই অঞ্চলটা ইরান সেনা মোতায়েন করেছে এবং একটু বেশি মাত্রায়, এবং ইরাকের যে প্রতিরোধ যোদ্ধারা ইরানপন্থী তারাও কিছুটা ওই দিকের দিকে মুখ করে আছে, কারণ তারাও সতর্ক যে আমেরিকানরা এই দিক দিয়ে আসে কিনা। ঢোকার চেষ্টা করে কিনা, যার ফলে ওই এলাকাটাতে একটা স্থলযুদ্ধের একটা আবহ তৈরি আপনি হয়েছে। একটু সৌদিতে যান তো, সৌদিতে আমরা জানি যে খুব জোর হচ্ছে আচ্ছা, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে। সৌদি আরব এখন তার ধীরে ধীরে ডাবল স্ট্যান্ডার্ডের চেহারাটা মুখ সামনে খুলে যাচ্ছে। রাইট। এবং সেইটার মধ্যে যেটা দেখা যায়, সৌদি আরবের একটা খবর দেই, উইন্ড ওয়ার্ল্ড মেরিটাইম সিকিউরিটি ইনস্টিটিউটের তাদের যে হিসাব তারা দেখিয়েছে যে এই কুর্দি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা হামলার কারণে ৫০৪ মিলিয়ন ডলারের তেল বা তেলজাত সামগ্রী রফতানি সৌদি আরবের এটা বন্ধ হয়ে গেছে। এইটা সৌদি আরবের তেল রফতানির ৯০%। মানে সৌদি আরবের এখন তেল রফতানি প্রায় বন্ধ। এবং এই যে দেখেন যে ইরান সৌদি আরবের সাথে সরাসরি যুদ্ধ করছে না, কিন্তু তার সমর্থিত গ্রুপগুলাকে সেখানে সক্রিয় করে দিচ্ছে, যার ফলে শুধু তো সক্রিয় করে নেই, ইরানকে তুমি মানে আঙুল দিবা আর ইরানকে ছেড়ে দিবে নাকি, সোজা কথায় খাস বাংলা যেটা বলা হয়। আপনার আর সৌদি আরবের সবসময় আমেরিকার সাথে থাকে, ইসরায়েলের সাথে থাকে, আবার ইরানকেও বলে তোমরা আমার ভাই। হ্যাঁ, তো এই কারণে তাদের কিন্তু এই ক্ষতিটা হচ্ছে, এখন তাদেরই রফতানি যখন বন্ধ হয়ে যাবে, সৌদি আরবের যখন রফতানি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু অন্য দেশগুলা যে ছোট ছোট কুয়েত, কাতার, এরাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এবং আপনি খেয়াল করবেন ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ড্রোন দিয়ে খালি ইরাকের কুর্দিদের করতেছে, এটার একটা কারণও আছে। কারণ আপনি জানেন যে আগামী ৩রা আগস্ট হলো আরবাইন, মানে ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের ৪০ দিন আর কি। আমরা যে ৪০ পালন করি ওইরকম ৪০ ইমাম হোসেনের ৪০। তো সেইটা আগামী ৩রা আগস্ট। তো হাতে তো সময় নেই, ৩-৪ দিন। তো এর মধ্যে যদি কুর্দিদেরকে ঠান্ডা না করে, এরা তো এই বিশাল পৃথিবীর মানে হজ তো ধর্মীয় ইবাদত, এটা বাইরে, এটা হলো জিয়ারত বা সম্মান শ্রদ্ধা। এইটার জন্য যারা যায়, এইখানেও প্রায় ২.৫ থেকে ৩ কোটি মুসলমান, ইরাকি এবং বহির্বিশ্বের। ইতিমধ্যে কালকে আমরা রিপোর্ট পেয়েছি যে ১৭২টি দেশ থেকে ইতিমধ্যে ১৮ লাখেরও বেশি মানুষ সেখানে প্রবেশ করেছে ইরাকে। তো তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। তো যদি এখন কুর্দিদের ঠান্ডা না করে, তারা কিন্তু এই নিরাপত্তার সমস্যা তৈরি করবে। হ্যাঁ, তারপরে সৌদি আরবের যে ঘটনাটা ঘটেছে, এতদিন আমরা দেখেছি যে শুধু আপনার ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা তাদের যে বড় শোধনাগার সেটাতে আরামকোতে হামলা করেছে, সেটা না, এখন ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও আবকাইক তেল শোধনাগারে হামলা করেছে, সেটা ডিপো এবং তেল প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তার মানে সৌদি আরব কিন্তু এখন ভয়াবহ সমস্যার মুখে। যদিও বড় রাষ্ট্র, তার এগুলো অ্যাবজর্ব করার ক্ষমতা বেশি, যেহেতু তার বিশাল টাকা পয়সা স্টকে রয়ে গেছে, তার এটা ধ্বংস হয়ে গেল কয়েক বছর চুপচাপ খাইতে পারবে। কিন্তু আপনার স্টকে রয়ে গেছেন, এখানে তো আপনি হাসছেন। কেন হাসছেন আমি বলি, কারণ সৌদি আরবে তেল বেচা সব পেট্রো ডলার, আপনি যাবেন, টাকা তো রাখে আমেরিকার কাছে। আবার আপনি নিজের দরকার হলে যে আপনি আমেরিকা, আমি সৌদি আরব, ভাই আমাকে কিছু টাকা দেন, আমি রাস্তা বানাবো, তখন দিবে। হ্যাঁ, আমি অস্ত্র কিনবো আপনার কাছ থেকে, তখন দিবে। আমি মদ খাবো, সে দিবে। গত সপ্তাহে আমরা নিউজ নিশ্চয়ই দেখেছি, লন্ডনের একটি হোটেলে এক সৌদি যুবরাজ মদ খেতে খেতে মারা গেছে। তো
এই হলো এদের সৌদি অবস্থা। আরবের তো অবস্থা। সৌদি আরবের অবস্থা, ইরানেরও হয়তো অবস্থা খারাপ, কারণ আমরা আরেকটা নিউজে দেখেছি ইরানও 200 কত বিলিয়ন ডলার লস করেছে গ্যাস রপ্তানির হ্যাঁ, খাতে। অবশ্যই এটা তো তো স্বাভাবিকভাবে যুদ্ধ লাগলে তো উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হবে। আমরা তো শুধু আসলে আলোচনা করি মনস্তাত্ত্বিকভাবে মার্কিন বিরোধী, কিন্তু ইরানেরও তো ক্ষয়ক্ষতি হচ্ছে। অবশ্যই কথা। কিন্তু ইরানিরা এটা অ্যাবজর্ব করতে পারে কি, এটা তাদের যে জন্ম থেকে মানে এই যে 40 বছর বর্তমান যে থেকে 50 বছর যে ইসলামী বিপ্লবের শুরু 1979 সালে, সালে এই তখন থেকেই তারা এগুলোতে অভ্যস্ত। অভ্যস্ত। কম খেয়ে, টম খেয়ে ইত্যাদি ফাইট করে। হ্যাঁ, অপচয় তারা করে না, হ্যাঁ। বাজে খরচ নাই। কিন্তু আপনি যে কথাটা বললেন যে ইরানের ক্ষতি হচ্ছে, আমার ইরানে বেশ কিছু নেতার কথা মনে হলো। আপনিও বলছিলেন, আমরাও জানি। স্পিকার যিনি আছেন বাঘা, এই সরি, ওর নাম হচ্ছে গালিবফ। গালিবফ উনি কিন্তু বলছিল যে ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ তেল বিক্রি করতে পারবে না। তাই দেখতেছে। তার ফলে আপনার আরেকটা জিনিস দেখেন যে সৌদির পাশাপাশি সৌদির সাথে যেহেতু পাকিস্তানের একটা চুক্তি আছে, নিরাপত্তা চুক্তি, একই সাথে কুয়েতও এখন তাদের সাথে কুয়েত, কাতার এইসব দেশও এদের সাথে চুক্তি, পাকিস্তানের সাথে এই চুক্তির লাইনে আসতে চাচ্ছে। তো এই লাইনে আসতে গেলে তাদেরকে তো অনেক কিছু করতে হবে। মুসলিম বিশ্বের সাথেই তাদের যুদ্ধ। আপনি যখন বাহরাইনের সাথে চুক্তি যাবেন, সৌদির সাথে চুক্তি যাবেন, কুয়েতের সাথে যাবেন। সৌদিতে যখন এই ইয়েমেনিরা হামলা চালায়, ইরানিরা যখন হামলা চালাবে, তখন আপনি কাউন্টারে চলে যেতে হবে। তখন স্বাভাবিকভাবে আপনার সাথে যুদ্ধ হবে। সারা মুসলিম বিশ্ব তখন দ্বিধাবিভক্ত হয়ে যাবে এবং তখন রংটা পরিষ্কার হয়ে যাবে। সত্যিকারের মার্কিনীরা কারা? আপনি মুসলমান, কিন্তু আপনি মার্কিনীদের পক্ষে অবস্থান নিচ্ছেন। জি, জি, জি। আর ইরানিদের পক্ষে কারা? ঠিক কারবালার ময়দানের মতো ইমাম হোসেনের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন তাদের সংখ্যা খুব সীমিত ছিল। আর তার বিরুদ্ধে যারা এজিদের পক্ষে এসে ইমাম হোসেনের বিরুদ্ধে লড়াই করতেছিল, বলছিল তোমার সাথে, ইমাম হোসেনরে বলতেছিল তোমার পিছনে নামাজ পড়াটা আমাদের খুব মজার, আর এজিদের সাথে যুদ্ধ করাটা মজার, কারণ ও বেটা তো টাকা দেয়। হ্যাঁ। তো এখন এই পাকিস্তানের অবস্থা আসছে এই জায়গায়, সে শ্যাম রাখি না কুল রাখি, তার অবস্থা খুব হতাশাজনক। সে নিন্দা জানিয়েছে সৌদি আরবের ড্রোন হামলার, কারণ সে তো সৌদি আরব থেকেও তেল পায়। আর এইদিকে ওই যে এই বিষয়ে যে ইরানের এই যে আলোচনা, ট্রাম্প যে আলোচনার বারবার, ইরানের যে মুখপাত্র বলতেছে যে আমেরিকার সাথে আমাদের আলোচনার কোনো ইচ্ছাও নেই এবং আমরা কোনো জবাবও দিচ্ছি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সমানে আমাদের কাছে বার্তা পাঠাচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে সমানে বার্তা পাঠাচ্ছে। আর আরেকটা জিনিস মনে হয় যে সৌদি আমেরিকা বলতেছে যে আমরা ইরানকে একটু সময় দিচ্ছি কূটনৈতিক বার্তার, কিন্তু আমার কাছে বিষয়টা মনে হয় মানে গত এই 2 বছরে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধাবস্থা এবং আলোচনা, এর মধ্যে মনে হয় ওই যে সে তো একদিকে আলোচনা করে, আরেকদিকে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। ঠিক এখনো তারা নিজ থেকেই সময় নিচ্ছে, নিয়ে মানে পুরো ইউরোপ ন্যাটোর চারদিকে তার যত ঘাঁটির অস্ত্র আছে সব আমার ধারণা জর্ডান, সিরিয়া বা গ্রিস, ইটালি এই মানে খুব কাছাকাছি নিয়ে আসতেছে, যেহেতু মিডল ইস্টের ঘাঁটিগুলো তামা হয়ে যাচ্ছে। এই কারণে সে নিয়ে, এমনকি এমনও হতে পারে সে বিভিন্ন মিত্রের কাছে যে অস্ত্র বিক্রি করেছে, তারা যেগুলো ব্যবহার করেনি, সেই অস্ত্রগুলোরও বলবে ঠিক আছে তোমার টাকা ফেরত দিচ্ছি, বা 6 দিনের মধ্যে আমরা আবার নতুন বানাইছি, এই মালগুলো আমার দাও, কারণ এই মুহূর্তে আমার ইমার্জেন্সি লাগবে। এই কাজগুলো সে করতেছে এবং কয়েকদিনের মধ্যেই সে একটা কঠিন আবার ইরানের সাথে হামলায় যাবে আর কি। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোর যে এতক্ষণ আপনার অনুষ্ঠানটা দেখলেন, কেমন লাগলো? আতিক ভাইকে ধন্যবাদ, খুব সুন্দর করে উনি এক একটা বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া আরেকটি কথা, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের দেখছেন সেটাও আমাদের জানিয়ে দিন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।